নমস্কার, আমি নিলয় শীল। আজকে আমাদের ইনো ইনসাইট বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার হৃৎপিণ্ড, অর্থাৎ শ্রীকৃষ্ণ অ্যান্ড হিজ হার্ট। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের নতুন এপিসোড, শ্রীকৃষ্ণ অ্যান্ড হিজ হার্ট। আমাদের হিন্দু শাস্ত্রে শ্রীকৃষ্ণর একটা অন্যতম ভূমিকা আছে, অর্থাৎ অন্যান্য যত দেবতা আছে তাদের মধ্যে শ্রীকৃষ্ণ একটু অন্যরকম, কারণ ওনার সারা জীবনে প্রচুর লীলা আছে, প্রচুর এমন কিছু ঘটনা আছে যেটা আমাদেরকে খুব ভাবিয়ে তোলে বা আমাদেরকে খুব ফ্যাসিনেট করে। তো সেরকমই আজকে আমরা যে ঘটনাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ওনার মৃত্যুর পরে কি হয়েছিল এবং সেটার সঙ্গে আমাদের যে সায়েন্টিফিক একটা এক্সপ্লেনেশন আছে বা সায়েন্টিফিক কিছু থিওরিজ আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে আমরা মেনলি সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বা সায়েন্টিফিক টপিক নিয়ে আলোচনা করি। তো আজকে হঠাৎ করে আমরা কেন মাইথোলজি নিয়ে আলোচনা করছি এবং সেটার উদ্দেশ্যে আমি বলতে চাই যে এটা শুধুমাত্র একটা মাইথোলজিক্যাল এক্সপ্লেনেশন বা মাইথোলজিক্যাল স্টোরি নয়, এর পেছনে বেশ কিছু সায়েন্টিফিক থিওরিজ আছে বা সায়েন্টিফিক টপিক আছে যেটা শুনলে আমার বিশ্বাস যে দর্শকরা খুবই উপভোগ করবেন এবং তাদের মধ্যেও বেশ কিছু প্রশ্ন তৈরি হবে যেটার উত্তর এখনও হয়তো আমরা কেউই ঠিকভাবে দিতে পারি না। এই সময়টা হচ্ছে যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয় এবং আমরা জানি যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং কৌরবরা সেখানে পরাজিত হয়। তো সেই যেদিনকে যুদ্ধ শেষ হয় সেই রাত্রিবেলাতে গান্ধারী খুবই দুঃখিত, কারণ ওনার সমস্ত সন্তান মৃত হয়েছে এবং উনি রাজত্ব হারিয়েছেন, বা যেটা আমরা সবাই জানি। তো সেই রাত্রিতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে হঠাৎ করে অনেক রাত্রিরে ওনার খুব খিদে পায় এবং এমন খিদে পায় যে উনি সেরম খিদে আগে কখনো পায়নি। এত খিদে পায় যেন মনে হয় যে 1000 দিন উনি খাবার খাননি, অদম্য খিদে উপস্থিত হয় ওনার। তো হঠাৎ করে উনি সেই কী করবেন ভেবে পাচ্ছেন না। এদিকে সন্তান বিয়োগের শোক, আবার অন্যদিকে প্রচণ্ড খিদে পেয়েছে। তো উনি কী করলেন, হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখলেন একটা সুন্দর মিষ্টি গন্ধ ভেসে আসছে। সেই মিষ্টি গন্ধটা হচ্ছে একটা আমের, আমরা যে আম খাই সেই আমের একটা এত সুন্দর গন্ধ ভেসে আসছে যে উনি ভাবতেই পারলেন না যে কোথা থেকে আসছে। পরে কিছুক্ষণ পরে তিনি উপলব্ধি করলেন যে সেটা তার মাথার অনেকটা উপর থেকেই আসছে এবং সেই সময় ওনার প্রচুর খিদে পেয়েছে। তো উনি অনেক চেষ্টা করলেন যে আমটাকে পাড়তে, অনেকবার লাফিয়ে লাফিয়ে সেটাকে পাড়তে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তাও উনি চেষ্টা ছাড়লেন না, কারণ এত খিদে ওনার পেয়েছে। হঠাৎ করে একসময় তিনি সেই আমটা ধরতে পারলেন এবং সেই আমটা পেড়ে উনি খেতে শুরু করলেন। বলা হয় সেই আমের স্বাদ এত ভালো ছিল এবং সেই আমের যে গন্ধ এত ভালো ছিল এবং সেটা এত মিষ্টি একটা ফল ছিল যে কেউ কখনো অত ভালো আম খাননি। এবং সেটাতে উনি ইভেন এত খিদে পেয়েছিল গান্ধারীর যে উনি সেই আমের খোসা শুদ্ধ খেয়ে ফেললেন। তো খাওয়া হয়ে গেল, ওনার কিছুটা খিদেটা মিটেছে, কিন্তু উনি দেখলেন যে উনি যেটার ওপর দাঁড়িয়ে আছেন, যে মাটির ওপর, সেই মাটিটা কিরম নরম নরম লাগছে, অর্থাৎ তিনি কোনো শক্ত সারফেসের উপর দাঁড়িয়ে নেই। উনি হঠাৎ করে সেটা উপলব্ধি করলেন এবং পরে উনি রিয়েলাইজ করলেন যে সেই নরম মাটিটা আসলে কিছুই নয়, ওনার যে 100 পুত্র বিয়োগ হয়েছে সেই তাদের মৃতদেহের ওপর দাঁড়িয়েই উনি সেই ফলটা পাড়ার চেষ্টা করেছিলেন। এবং সেই সময় দাঁড়িয়ে উনি তখন শ্রীকৃষ্ণকে বললেন যে এই পুরো কুরুক্ষেত্র যুদ্ধটাই তো তোমার জন্যই হয়েছে এবং তোমার পরিকল্পনাতেই তো হয়েছে, এবং আজকে আমার যে সন্তান বিয়োগের যে শোক, সেই শোকটাও তোমাকে কিন্তু উপলব্ধি করতে হবে তোমার শেষ জীবনে গিয়ে। অর্থাৎ উনি ওনাকে অভিশাপ দিলেন যে তোমার শেষ জীবনে গিয়েও তুমি কিন্তু এরকম সন্তান শোকের সম্মুখীন হবে এবং তুমি একটি জঙ্গলে গিয়ে মারা যাবে, এবং সেটা একটা শিকারীর হাতে। এইভাবে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার অনেক বছর পর, এবং বলতে গেলে 36 বছর পর, যখন শ্রীকৃষ্ণ একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন, এবং এর আগে বলে রাখি
যে তার আগে যদু বংশ প্রায় শেষের দিকে চলে এসছে এবং গান্ধারীর অভিশাপটা অলরেডি ফলে গেছে এবং কৃষ্ণ ঠাকুরের যত ডাইনাস্টি ছিল বা তার সন্তান সন্ততিরা সবাই প্রায় মৃত এবং সেই জন্য তিনি জঙ্গলেই নিজের শেষ জীবনটায় চলে গেছিলেন। চলে গিয়ে উনি একটি গাছের তলায় রেস্ট করছিলেন। এবং সেখানে হঠাৎ করে একজন শিকারীর আবির্ভাব হয়। সে শ্রীকৃষ্ণর পাটাকে ভাবলেন একটা হরিণ ভেবে সেখানে তীর নিক্ষেপ করলেন এবং সেটা গিয়ে শ্রীকৃষ্ণর পায়ে বিঁধে গেল। উনি তারপরে সেই যে শিকারী ছিল যার নাম হচ্ছে জড়সবর, সে ওখানে গিয়ে দেখলো সে কী করে ফেলেছে, সে শ্রীকৃষ্ণর পায়ে একটা তীর মেরে ফেলেছে। আর শ্রীকৃষ্ণ খুবই কষ্ট পাচ্ছেন, শ্রীকৃষ্ণ পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তো উনি ভাবতে পারছেন না যে আমি কি ভুল করে ফেললাম, ভগবান আমাকে ক্ষমা করো, হ্যাঁ আমার জন্য তোমার আজকে এই অবস্থা। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমার কোনো চিন্তা করার কিছু নেই, এটাই ভবিতব্য, এটাই ডেস্টিনি এবং গান্ধারীর অভিশাপ অনুযায়ী আমার একজন শিকারীর হাতে মৃত্যু হওয়ার কথা, অর্থাৎ আজকে আমি মৃত্যুবরণ করব। এবং তুমি, তখন উনি জড়সবরকে বললেন যে আমার মৃত্যুর পরে তুমি আমার শরীরটাকে যেরকম হিন্দু মতে জ্বালানো হয় বা ক্রিমেট করা হয় সেভাবে তুমি আমার শরীরটাকে দাহ করে দিও এবং আমার যে হার্ট আছে বা আমার যে হৃৎপিণ্ড আছে সেটাকে তুমি একটা বড় গাছের সাথে বেঁধে জলে ভাসিয়ে দিও। তো জড়সবর তো খুব অবাক যে এটা কি ব্যাপার, এরকম উনি কেন বললেন। তো তিনি ভাবলেন যে ঠিক আছে, ঠাকুরের তো অনেক রকম লীলা আছে। তো উনি ওয়েট করলেন এবং কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণ মারা গেলেন। তো শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছেন, এবার জড়সবর তো ওনাকে দাহ করতে যাবে। তো উনি ভালো করে কাঠ সাজিয়ে শ্রীকৃষ্ণর দেহটাকে ওর মধ্যে রেখে যেরকম আগুন দিতে হয় মুখাগ্নি করলেন, তিনি করে দিলেন। করার পরে কিছুক্ষণ পরে যখন পুরো শরীরটা জ্বলে গেল, ছাই হয়ে গেল, তখন উনি দেখলেন যে সত্যি কথা শ্রীকৃষ্ণর যে হৃৎপিণ্ডটা রয়েছে সেটা কিন্তু জ্বলেনি বা সেটা কিন্তু আগুনে পড়েনি। সে খুব অবাক হয়ে গেল, এটা কি ব্যাপার, এরম কেন হলো। তখন তিনি সেই হৃৎপিণ্ডটাকে আস্তে করে তুলে সেটাকে আবার জ্বালাতে চেষ্টা করলেন অন্য কাঠ দিয়ে, কিন্তু তখন সেটাও জ্বলল না। তখন উনি রিয়েলাইজ করলেন যে হ্যাঁ, ঠাকুর তো বলে গেছিলেন যে এই হৃৎপিণ্ডটা তুমি একটা বড় কাঠের সঙ্গে বেঁধে তুমি জলে ভাসিয়ে দেবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতবারই ওটাকে ধরছে ততবারই একটা ইলেকট্রিক শক লাগার মতন হচ্ছে এবং খুব হাই ভোল্টেজের শক, অর্থাৎ সে রীতিমতো ভয় পেয়ে গেল যে এরম কেন হচ্ছে। তখন ও কী করলো, বেশ কিছু গাছের পাতা নিয়ে, শুকনো পাতা নিয়ে সেটাকে আস্তে করে মুড়ে সেই চিতা থেকে তুলে সরিয়ে আনলো এবং ও এটাও লক্ষ্য করলো যে তার মধ্যে যখন আলো পড়ছে সেই জিনিসটা ভাইব্রেট করছে এবং একটা অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। তো সে ভাবলো যে এ তো মহা মুশকিল। তখন উনি একটা আইডিয়া করলেন। কি আইডিয়া করলেন, যে একটা কাঠের বাক্স বানালেন এবং তার মধ্যে ওই শ্রীকৃষ্ণর যে হৃৎপিণ্ডটাকে সেটাকে রাখলেন, রেখে সেটাকে সিল করলেন এবং একটা বড় গাছ কাটলেন। বড় গাছ কেটে তার সঙ্গে সেই বড় বাক্সটা, যে বাক্সটার মধ্যে হৃৎপিণ্ডটা ছিল সেটাকে ভালো করে বেঁধে নদীতে ভাসিয়ে দিলেন। এই যে শ্রীকৃষ্ণর যে হার্ট বা শ্রীকৃষ্ণর হৃৎপিণ্ড, এটা দেখতে কীরকম ছিল এটা বলা হয় এবং বিভিন্ন আপনার যে সমস্ত আমাদের মাইথোলজিক্যাল বই আছে সেগুলো পড়লে বোঝা যায় এই যে শ্রীকৃষ্ণর হার্টটা কিন্তু গোল মতন ছিল এবং একটা ডিসের মতো, ডিসকাস টাইপের দেখতে হয় এবং সেটা থেকে ব্লু একটা কালার নিঃসৃত হতে থাকে। তো যাই হোক, সে তখন ওটাকে নিয়ে ভাসিয়ে দিল এবং আমরা জানি যে শ্রীকৃষ্ণর যে যেখান থেকে এটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের গুজরাটের দিকে, যেখানে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিল সেটা গুজরাটের দিকে এবং সেই যে লগ অফ উড, সেই বাক্সটা এবং সেই কাঠটা আরবিয়ান সিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। অদ্ভুতভাবে সেই কাঠটা ভেসে 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 আরবিয়ান সি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান ওশেন এবং লাস্টে ওটা বে অফ বেঙ্গলে এসে পড়ে এবং সেখানে এসে সমুদ্রের ধারে সেটা একটা সমুদ্রের ধারে এসে সেটা পাওয়া যায়। সেই জায়গাটার নাম হচ্ছে কলিঙ্গ এবং যেটা আজকে আমাদের পুরী হিসাবে পরিচিত। সেই যে শ্রীকৃষ্ণর হার্টটা, যেটা একটা কাঠের মধ্যে বাঁধা ছিল এবং একটা বাক্সর মধ্যেও একসঙ্গে বাঁধা ছিল আর কি, সেটা একটা
ট্রাইব বা একটা ট্রাইবাল কমিউনিটি সেটা প্রথমে পায় এবং সেটা পেয়ে তাদের কাছে রাখে। তারা ভাবে জিনিসটা একটা দৈব জিনিস, সেই হিসাবে রেখেছিল। এই খবরটা তখন পৌঁছে যায় তখনকার যে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। ইন্দ্রদ্যুম্ন খবরটা পাওয়ার পরে উনি রিয়েলাইজ করলেন যে কিছুদিন আগে উনি একটা স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই স্বপ্নাদেশে বলা ছিল, শ্রী বিষ্ণু এসে ওনার স্বপ্নতে বলেছিলেন যে তুমি কিছুদিনের মধ্যে একটি ব্রহ্ম পদার্থ পাবে। সেই ব্রহ্ম পদার্থটাকে নিয়ে একটা মন্দির প্রতিষ্ঠা করবে এবং সেখানে 3খানা মূর্তি রাখবে, সেই মূর্তির মধ্যেই সেই ব্রহ্ম পদার্থটাকে প্রতিষ্ঠা করবে। তো এবার যখন ইন্দ্রদ্যুম্ন সেই খবরটা পেয়েছেন যে একটা ব্রহ্ম পদার্থ পাওয়া গেছে এবং সেটা ট্রাইবালদের কাছে আছে, তো তিনি সেইটাকে পাওয়ার চেষ্টা করলেন এবং সেটা একটা অন্য গল্প। তিনি কিভাবে পেলেন, কিভাবে সেই জায়গা থেকে গিয়ে জিনিসটা উদ্ধার করলেন, তো আমি আজকে সেই টপিকে যাচ্ছি না। তো যাই হোক, যখন উনি সেটা পেলেন এবং সেই কাঠটাকেও উনি নিলেন আর কি, নিয়ে উনি ভাবলেন যে ঠিক আছে, সেই আমার স্বপ্নাদেশ অনুযায়ী আমি 3টে মূর্তি তৈরি করব, সেই 3টে মূর্তির মধ্যে ওটাকে রাখবো। তো যথারীতি উনি বেশ কিছু কাঠুরেকে ডাকলেন। কাঠুরেদের ডাকা হলো এবং কাঠুরেদের বলা হলো এই বড় গাছটাকে তুমি 3টে টুকরো করবে, 3টে টুকরো করে 3টে মূর্তি তৈরি করবে। অদ্ভুতভাবে যে কাঠুরে এসে সেই কাঠের ওপর তার অ্যাক্সটা দিয়ে মারছে আর কি, যখন ভাঙার বা কাটার চেষ্টা করছে, সেই অ্যাক্স বা হাতুড়ি যাই দিয়েই মারুক সেটা ভেঙে যাচ্ছিল। একটা কাঠে একটা লোহার জিনিস লেগে সেটা লোহার জিনিসটা ভেঙে যাচ্ছে, কাঠটার কোনোই কিছু হচ্ছে না। তো তিনি পড়লেন মহা বিপদে যে তাহলে কীভাবে কি করা যায়। সেই সময় একজন বয়স্ক কাঠুরে এসে সেখানে উপস্থিত হলেন। কাঠুরে বলার থেকে বেটার বলা উচিত একজন কার্পেন্টার। উনি বললেন যে আমি তোমার এই কাঠ কেটে 3টে মূর্তি বানিয়ে দিতে পারি, যদি একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে, আমি যখন এই 3টে মূর্তি বানাবো আমার 21 দিন সময় লাগবে এবং এই 21 দিনের মধ্যে আমি যে ঘরে কাজ করব সেই ঘরে কেউ প্রবেশ করবে না এবং আমি যে কি করছি সেটাও যেন কেউ না দেখে ফেলে। তো রাজা ইন্দ্রদ্যুম্ন ভাবলেন যে ঠিক আছে, একবার ট্রাই করাই যাক। তখন উনি সেই বৃদ্ধ কার্পেন্টারকে বললেন, ঠিক আছে, আপনি এই ঘরটায় বসে আপনার কাজ করুন, এবং দরজাটা বন্ধ করে দিলেন। তো যথারীতি এরকম 1 দিন হলো, 2 দিন হলো, এরকম চলতে থাকছে। চলতে এবং কাঠ কাটার আওয়াজ পাওয়া যাচ্ছে, কাঠ ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম কাঠের যেরকম কাজ হয় সেরকম আওয়াজ বাইরে আসছে। তো কি হলো, 14-15 দিন যাওয়ার পরে সবাই খুব কিউরিয়াস যে কি হচ্ছে, মানে এত লোক কিছু কাঠটা কাটতে পারছে না, তো ওই ভদ্রলোক এসে কাঠটা কাটতে পারছেন, কী ব্যাপার। তো সবাই খুব কিউরিয়াস। এর মধ্যে কি হয়েছে, রাজার যে স্ত্রী অর্থাৎ যে রানী, ওনার নাম হচ্ছে গুন্ডিচা, উনি আর নিজের টেম্পারমেন্ট ধরে রাখতে পারলেন না, ওনার অ্যাংজাইটি উনি ধরে রাখতে পারলেন না, হঠাৎ করে গিয়ে দরজাটা খুলে ফেললেন। যে ঘরে সেই বৃদ্ধ মানুষটা আর কি মানে এগুলো তৈরি করছিল আর কি। তো এবারে কি হলো, যেই উনি দরজা খুললেন হঠাৎ দেখা গেল যে মানুষটা, যে বৃদ্ধ ভদ্রলোক ছিলেন, উনি ভ্যানিশ হয়ে গেলেন। এবং বলা হয় সেই বৃদ্ধ ভদ্রলোকই হচ্ছেন স্বয়ং বিশ্বকর্মা। উনি নিজে এসেছিলেন 3টে মূর্তি বানানোর জন্য। এবং সেই মূর্তি 3টে দেখতে কীরকম, সেই মূর্তি 3টে দেখতে হচ্ছে ঠিক জগন্নাথ, বালভদ্র এবং সুভদ্রার মূর্তি, যেগুলো আমরা অ্যাকচুয়ালি এখন পুরীতে দেখতে পাই, ঠিক সেরকম। এবং যেহেতু কাজটা ইনকমপ্লিট ছিল, ওই জন্য সেই মূর্তি 3টের হাতগুলো আর তখন বানানো হয়নি। যাই হোক, ব্যাপারটা এরকম হলো। এরপরে রাজা ইন্দ্রদ্যুম্ন সেই জগন্নাথ ঠাকুরের যে মূর্তিটা ছিল তার মধ্যে তার মানে মাঝখানে একটা ছোট্ট বক্স মতন করে তার মধ্যে সেই ব্রহ্ম পদার্থটাকে স্থাপন করে সেটাকে সিল করে দিলেন। এবং উনি আমাদের যে পুরীর যেরকম জগন্নাথ টেম্পলে 3জন মূর্তি রাখা থাকে সেইভাবে রাখা হলো এবং সেটা প্রতিষ্ঠা করা হলো। এবারে আমি এত গল্প, মাইথোলজিক্যাল গল্প কেন বললাম এবং কৃষ্ণর হাট নিয়ে বা এত কিছু কেন বললাম, কারণ আমি আস্তে আস্তে এবারে সায়েন্টিফিক এক্সপ্লেনেশনের দিকে যাচ্ছি এবং আমার মনেও যে প্রশ্নগুলো এসেছে আশা করছি দর্শকদের মনেও সেই প্রশ্নগুলো আসবে এবং আশা করব কিছু কিছু প্রশ্ন আমার আজকে ক্লিয়ার হবে এবং কিছু কিছু প্রশ্ন ওপেন থাকবে। তো চলুন শোনা যাক তারপরে কি হলো। এবার আমি একটু কারেন্ট সময়ের কথা বলি, অর্থাৎ 2015 সাল 15 জুন মাঝরাত্রিরে কি হলো, অর্থাৎ ঠিক 12টা এরম সময় হঠাৎ করে পুরী শহরে পুরো আলো নিভিয়ে দেওয়া হলো। কোনো আলো নেই, জগন্নাথ টেম্পলেও কোনো আলো নেই। এবং সেটা কেন, পুরো পুরী কেন অন্ধকারে রাখা হলো? ব্যাপারটা হলো সেই দিনে রাত্রিবেলায়
যে হাড়টা আছে, অর্থাৎ যেটা আপনার জগন্নাথ দেবের মূর্তির ভেতরে যে হাড়টা রাখা আছে, সেই হাড়টাকে প্রতিস্থাপন করা হয় অন্য একটি নতুন জগন্নাথ দেবের মূর্তির মধ্যে। প্রত্যেক 12 বছর অন্তর করা হয় এবং সেটাকে বলা হয় নবকলেবর উৎসব। প্রত্যেক 12 বছর অন্তর অন্তর এই নবকলেবর করতে হয়। ঠিক আছে, এবারে সেটা কেন করতে হয় বলা হয় এবং তার পেছনে বেশ কিছু সায়েন্টিফিক এক্সপ্লেনেশনও আছে। সেটা হচ্ছে যে কৃষ্ণের যে হার্ট আছে, বা অর্থাৎ যে ব্রহ্ম পদার্থটা যেটা জগন্নাথ দেবের মূর্তির ভেতরে রাখা থাকে, সেটা থেকে একটা সিলভারি সাবস্টেন্স বেরোতে শুরু করে, লিকুইড সিলভারি সাবস্টেন্স বেরোতে শুরু করে এবং অদ্ভুতভাবে দেখা যায় যে জগন্নাথ দেবের যে মূর্তিটা আছে সেটা ভেঙে যায়, মানে ডিসইন্টিগ্রেট করে যায়। ভেঙে যাওয়ার থেকে বেটার টার্ম হচ্ছে ডিসইন্টিগ্রেট হয়ে যায়, অর্থাৎ জিনিসটা ভঙ্গুর হয়ে যায় এবং নষ্ট হতে থাকে। ওই জন্য প্রত্যেক 12 বছর অন্তর অন্তর এই মূর্তিগুলোকে পরিবর্তন করা হয়। এইবার সেটা ডিসইন্টিগ্রেট কেন করে সেটার পেছনেও কিছু যুক্তি আছে, যেটা আমি আস্তে আস্তে এই ভিডিওতে বলবো। তো দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। 50 বছর আগে এরকমই একদিন নবকলেবরের দিনে, অর্থাৎ যখন সেই হাড়টাকে ট্রান্সপ্লান্ট করা হচ্ছিল নতুন মূর্তিতে, অর্থাৎ নতুন জগন্নাথ দেবের মূর্তিতে, তখন একজন প্রিস্ট বা ওনাদের যে পুরোহিত আছে, অ্যাকচুয়ালি এই যে কাজটা করা হয় এটা খুবই কনফিডেন্সিয়াল রাখা হয় এবং কিছু কিছু মেন পুরোহিতদেরই এই অথরিটিটা থাকে যাতে করে এই হার্ট ট্রান্সপ্লান্টটা ওনারা করেন। তার মধ্যে একজন চুপি চুপি জিনিসটা দেখে ফেলেন। উনি দেখে বলেন যে জিনিসটা দেখতে অনেকটা গোল মতন এবং তার থেকে ব্লু কালারের একটা আলো বেরোচ্ছে এবং জিনিসটার মধ্যে যদি কখনো আলো পড়ে তাহলে জিনিসটা ভাইব্রেট করতে শুরু করে। ঠিক সেই কারণেই এই যে যখন নবকলেবরের সময় যে হার্টটাকে ট্রান্সপ্লান্ট করা হয় নতুন মূর্তিতে, চারদিকটা অন্ধকার করে রাখা হয়, ইভেন পুরী মন্দিরটাও ইটসেলফ অন্ধকারের মধ্যে থাকে। তো যাই হোক, এই খবরটা কিছুদিন পরে পাবলিকলি উনি জানিয়ে ফেলেন এবং তারপর থেকে মানে পুরীর মন্দিরের যে অথরিটি এবং উড়িষ্যা গভর্নমেন্ট জিনিসটাকে খুব একটা ভালো চোখে দেখে না, অর্থাৎ এবং তারা একটা নতুন রুল ইমপ্লিমেন্ট করে যে এই নবকলেবরের সময় যখন জিনিসটা করা হবে তখন যেন সবাইয়ের চোখে ব্লাইন্ডফোল্ড করা থাকে, অর্থাৎ তাদের চোখে কাপড় থাকবে এবং তারা যেন জিনিসটা কোনোভাবেই দেখতে না পান এবং তাদের হাতে গ্লাভস পরানো থাকবে। যাই হোক, তো এই ব্যাপারটাকে খুব সিক্রেটলি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে করা হয়। তো যাই হোক, এবারে হচ্ছে ব্যাপারটা যে জিনিসটা যখন দেখতে গোল মতন এবং যা যা ছবি বা যা যা ভাবে ডেসক্রিপশনগুলো যদি আমরা সবসময় সবকটাকে এক জায়গায় রাখি, তাহলে এটা বোঝা যায় যে জিনিসটা দেখতে অনেকটা আয়রন ম্যান সিনেমাতে যে আয়রন ম্যানের বুকে যে একটা রিঅ্যাক্টর দেখানো হয়েছিল সেই রিঅ্যাক্টরের মতন দেখতে, এবং তার যা প্রপার্টি বলছেন সেই প্রপার্টিগুলো অলমোস্ট সিমিলার। তাহলে আমরা কি এটা ভাবতে পারি না যে সেই যে হার্টটা অ্যাকচুয়ালি একটা আর্ক রিঅ্যাক্টর? এবং এটা আমার থিওরি নয়, এরকম অনেকেই এই জিনিসটা নিয়ে রিসার্চ করছেন এবং ইন্টারনেট বা বিভিন্ন সোর্স অফ নলেজ থেকে যদি আমরা জিনিসটাকে জানি বা জানার বা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কটা এরকম কনক্লুশন আমরা ড্র করতে পারি। তো এবার আমরা অনেকটাই বুঝতে পারলাম যে কেন প্রত্যেক 12 বছর পর পর এই জিনিসটাকে রিপ্লেস করা হয়। হ্যাঁ, কারণ জিনিসটা আগেও বললাম যে একটা সিলভারি সাবস্টেন্স ওর মধ্যে থেকে বেরোতে শুরু করে এবং যে মূর্তিটা আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যায় বা ডিসইন্টিগ্রেট করতে শুরু করে। হ্যাঁ, এবং সায়েন্টিফিক্যালি দেখতে গেলে যে কোনো আর্ক রিঅ্যাক্টর যদি অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ জিনিস হয়, তার মধ্যে থোরিয়াম, পোলোনিয়াম অনেক ধরনের কেমিক্যাল, রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল থাকে এবং যখন সেটা রিয়াকশান করে, একটা ফিউশন রিয়াকশান হয় ওর মধ্যে, তাহলে বিভিন্ন রকম রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন বেরোতে থাকে, যেমন আলফা, বিটা, গামা এই ধরনের রেডিয়েশন বেরোতে থাকে। এবং আমরা জানি যে গামা হচ্ছে সবথেকে বেশি ক্ষতি করে, জিনিসগুলোকে ডিসইন্টিগ্রেট করে, মানে সেটা যার মধ্যে দিয়ে যাবে সেটা ইটসেলফ রেডিও অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেগুলো ডিসইন্টিগ্রেট করে। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে একটা প্রমাণ পেলাম যে হয়তো সেই জিনিসটা একটা আর্ক রিঅ্যাক্টর, কিন্তু এখনও পর্যন্ত আর্ক রিঅ্যাক্টরটাকে একটা হাইপোথেটিক্যাল জিনিস হিসেবে ভাবা হয় বা ফিকশনাল জিনিস, যেটা আমাদের আয়রন ম্যান সিনেমাতেও দেখানো হয়েছে এবং অন্যান্য সিনেমাতেও দেখানো হয়েছিল, কারণ এত ছোট স্কেলে আর্ক রিঅ্যাক্টর এখনও পর্যন্ত বানানো হয়নি। কিন্তু ফর ইয়োর ইনফরমেশন আমি এটা বলতে চাই যে MIT অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওরা কিন্তু অনেক দিন ধরেই আর্ক রিঅ্যাক্টরের উপর কাজ করছেন
এবং ওনারা অলরেডি একটা বড় আর্ট রিয়েক্টর বানিয়েছেন, সেটা অনেক বড়। হ্যাঁ, সেটা আমাদের অবশ্যই সিনেমার মতন বা আমার জগন্নাথ দেবের বুকে রাখার মতন অত ছোট নয়, কিন্তু জিনিসটা যে একেবারে মিথ্যে বা একেবারে একটা মিথ তা কিন্তু নয়। জিনিসটা অলরেডি কিন্তু এক্সপেরিমেন্ট চলছে এবং এটার একটা মানে হয়তো ভবিষ্যতে আমরা এটার একটা ছোট ফর্ম দেখতে পেতেও পারি। তো আমি আপনাদের ক্ল্যারিফিকেশনের জন্য এরকম বেশ কিছু আর্ট রিয়েক্টরের ভিডিও সোর্সেস, যেগুলো অ্যাকচুয়ালি এমআইটি থেকে পাবলিশ করা হয়েছিল, সেরকম কিছু ইমেজেস আমি আপনাদেরকে দেখাতে চাই। এরপরে আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমাদের যত মন্দির আছে, সেই মন্দিরে যত দেবতারা রয়েছেন তাদের যে মূর্তি রয়েছে সেগুলো আইদার স্টোন অথবা মেটালের তৈরি করা হয়, কিন্তু জগন্নাথ মন্দিরের যে আইডলগুলো আছে অর্থাৎ জগন্নাথ দেব, সুভদ্রা এবং বালভদ্রর, সেগুলো কিন্তু কাঠের তৈরি করা। কেন? তার কারণ একটাই, যে সেই যে ব্রহ্ম পদার্থ রয়েছে বা কৃষ্ণের যে হাড়টা রয়েছে সেটাকে যদি কেউ টাচ করে সে ভালো শক খায়, একটা ইলেকট্রোকিউটেড হয়ে যায়। অর্থাৎ সেই জন্যেই সেই মূর্তিগুলোকে কাঠের তৈরি করা হয়েছে। তো আমাদের কিছু ওপেন কোয়েশ্চেন্স রয়ে গেল যে কৃষ্ণর হার্ট কি সত্যিই ছিল, এবং এই যে এই গল্পটা, এটা কি একটা সত্যি পুরাণে একটা ফিকশন, একটা মানে ভেবে লেখা ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল একটা স্টোরি, নাকি সেটা রিয়েল লাইফে হয়েছিল? এবং যদি তাই হয়, যদি সত্যিই সেটা হয়ে থাকে, তাহলে সত্যিই কি সেখানে আমাদেরকে লুকিয়ে রাখা হচ্ছে নলেজটাকে, যাতে সবাই না জানতে পারে? এবং সত্যি কথা বলতে সেখান থেকেই কি অ্যাকচুয়ালি রেডিয়েশনগুলো হচ্ছে, বা সেখান থেকে সেটাই কি অ্যাকচুয়ালি একটা আর্ট রিয়েক্টর? তো এই রকম বেশ কিছু প্রশ্ন আমাদের রয়ে গেল। এবং আপনাদের কি মনে হয়, আমি দর্শকদের কাছ থেকে জানতে চাইব যে আপনাদের এই ব্যাপারে কি মনে হয়, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ব্যাপারে এর পেছনে ভিউজ কি, আপনাদের জিনিসটা কি মনে হয়। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা আপনাদের আশা করছি ভালো লেগেছে, এবং আমি একটা হিস্ট্রি বা মাইথোলজিকে নিয়ে এবং সায়েন্টিফিক একটা এক্সপ্লেনেশনকে ফিউজ করার চেষ্টা করেছি, বা দুটোকে মিলিয়ে তাদের সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটাকে খোঁজার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদেরকেও শেয়ার করবেন। তাহলে আপাতত আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন ইনো ইনসাইড বাংলা।